একটা নোটিশ, আর সেই নোটিশকে নিয়ে জাতীয় রাজনীতিতে শুরু হয়ে গেল নতুন জল্পনা। সুপ্রিম কোর্ট 20 জন এনসিপিআই সাংসদকে নিজেদের বক্তব্য জানাতে বলেছে। আর এই খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি সত্যিই সাংসদ পদ খারিজ হবার রাস্তা খুলে গেল? সায়নী ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার, সজীব ব্যানার্জিদের মতো নাম ঘিরে যে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে, সেটাই কি এবার পৌঁছে গেল একেবারে দেশের সর্বোচ্চ আদালতের দরজায়? কিন্তু এখানে প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। সুপ্রিম কোর্ট নোটিশ দিয়েছে মানেই সাংসদ পদ খারিজ হয়ে গিয়েছে এমনটা নয়, বরং নোটিশ মানে আদালত সংশ্লিষ্ট সাংসদদের বক্তব্যও শুনতে চাইছে। আর এই জায়গাটাই গোটা মামলার সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। কারণ সামনে এখন শুধু রাজনীতির লড়াই নয়, প্রশ্ন উঠছে দলত্যাগ বিরোধী আইনের ব্যাখ্যা, লোকসভার স্পিকারের ক্ষমতা এবং সেই ক্ষমতা ব্যবহারের আদালতের হস্তক্ষেপের সীমা নিয়ে। আর এখানেই গল্পটা আরও বড়। ঘটনার সূত্রপাত তৃণমূলের পক্ষ থেকে করা অভিযোগকে কেন্দ্র করে। অভিযোগ হচ্ছে 20 জন তৃণমূল সাংসদ দল বদল করে নতুন রাজনৈতিক পরিচয়ের সঙ্গে যুক্ত হয়েছেন। বর্তমানে তাদের পরিচয় ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই এর সাংসদ। তৃণমূলের বক্তব্য, এই সাংসদরা যে দলের প্রতীকে নির্বাচিত হয়েছেন সেই রাজনৈতিক দলের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করে অন্য রাজনৈতিক পরিচয় গ্রহণ করা হলে দলত্যাগ বিরোধী আইন অর্থাৎ সংবিধানের 10ম তফসিলের প্রশ্ন সামনে আসতেই পারে। আর সেই কারণেই তাদের সাংসদ পদ খারিজের দাবি নিয়ে লোকসভার স্পিকারের কাছে আবেদন করা হয়েছিল। এখানে একটা প্রশ্ন খুব স্বাভাবিক, দল বদল করলেই কি সাংসদ পদ সঙ্গে সঙ্গে চলে যায়? উত্তরটা এত সরল নয়। দলত্যাগ বিরোধী আইন আছে ঠিকই, কিন্তু কোনো সাংসদের বিরুদ্ধে অভিযোগ উঠলেই সঙ্গে সঙ্গে তার সদস্যপদ বাতিল হয়ে যায় না। সংশ্লিষ্ট সাংবিধানিক প্রক্রিয়া রয়েছে, স্পিকারের ভূমিকা রয়েছে, অভিযোগের জবাব দেবার সুযোগ রয়েছে। ফলে এই মামলায় এখন সবথেকে বড় বিষয় হচ্ছে 20 জন সাংসদ কি বক্তব্য দেন এবং আদালত সেই বক্তব্য এবং গোটা প্রক্রিয়াকে কিভাবে দেখে। তৃণমূলের অভিযোগের কেন্দ্রে আরও একটা বিষয় রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার দলের বক্তব্য অনুযায়ী এই 20 জন নিজেদের নতুন রাজনৈতিক পরিচয়ের সঙ্গে যুক্ত বলে দাবি করছেন, কিন্তু সংসদে তাদের নামের পাশে এখনও তৃণমূলের পরিচয় দেখা যাচ্ছে। অর্থাৎ রাজনৈতিক পরিচয় এবং সংসদীয় নথিতে পরিচয়ের মধ্যে যদি এমন কোনো অসঙ্গতি থাকে, সেটার সাংবিধানিক এবং সংসদীয় প্রভাব কি, সেটাই এখন বড় প্রশ্ন। আর এখানে সুপ্রিম কোর্টের নোটিশকে ঘিরে এত আলোচনা, কারণ আদালত 20 জনকেই বক্তব্য জানাতে বলেছে। অর্থাৎ এবার তারা শুধু রাজনৈতিক মঞ্চে বক্তব্য রাখবেন না, তাদের অবস্থান আদালতের কাছেও ব্যাখ্যা করতে হবে। কেন তারা দল পরিবর্তন করেছেন, তাদের বর্তমান রাজনৈতিক অবস্থান কি, দলত্যাগ বিরোধী আইনের আওতায় তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব কি, এবং তাদের সদস্যপদ খারিজের আবেদন নিয়ে তাদের বক্তব্য কি, এই সব প্রশ্নের উত্তর মামলার পরবর্তী পর্যায়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কিন্তু একটু থামুন, এখানে একটা জিনিস না বুঝলে গোটা খবরটা ভুলভাবে বোঝা হবে। সুপ্রিম কোর্টের নোটিশকে গদ্দারির সাজা বলা রাজনৈতিক ভাষায় উত্তেজক শোনাতে পারে, কিন্তু আইনের ভাষায় আদালত কাউকে এখনো দোষী সাব্যস্ত করেনি, কোনো সাজা ঘোষণা হয়নি, কোনো সাংসদের সদস্যপদও এই নোটিশের মাধ্যমে বাতিল হয়নি, বরং আদালত সংশ্লিষ্ট পক্ষকে বক্তব্য জানানোর সুযোগ দিয়েছে। আর এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ, কারণ রাজনৈতিক বিতর্কে যে শব্দ ব্যবহার করা হয়, আদালতের প্রক্রিয়া তার থেকে অনেক বেশি নির্দিষ্ট এবং প্রমাণ নির্ভর। এখন আসি মামলার টাইমলাইনে। গত জুলাই মাসে তৃণমূলের পক্ষ থেকে এই 20 জনের সাংসদ পদ খারিজের দাবি নিয়ে লোকসভার স্পিকারের কাছে আবেদন করা হয়েছিল। সেই আবেদনের দ্রুত নিষ্পত্তি চেয়েছিল তৃণমূল। পরে অগস্টেও তৃণমূল সাংসদ তথা দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি স্পিকারের সঙ্গে দেখা করে একই দাবি সামনে আনেন। অর্থাৎ তৃণমূলের বক্তব্য ছিল বিষয়টা অনির্দিষ্টকাল ঝুলিয়ে রাখা যায় না। কি বলছেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি, শুনবো। কারণে এক হচ্ছে আমাদের সিটিং চেঞ্জ করা হয়েছে এবং আমাদের সিটগুলো অন্য বিজেপির সাথে যারা গেছে এনসিপিআই এমপি, যদিও তাদেরকে কোনো রেকগনিশন অফিসিয়ালি এখনো দেওয়া হয়, তো আমরা স্পিকারকে যখন হাউস শুরু হয়েছিল খুব সম্ভবত জুলাই মাসের 23-24 তারিখ নাগাদ আমি এসেছিলাম এবং আমাকে বলেছিল একটা লিখিত চিঠি দিতে। সেই চিঠিটাও 26-27 তারিখ নাগাদ জমা হয়েছিল, তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই ফলো আপ করতে আমি সৌগত রায়, কীর্তি আজাদ, প্রতিমা মণ্ডল আমরা গেছিলাম এবং কল্যাণদা সাসপেনশন নিয়ে আমরা বলেছি যে আপনি কথা দিয়েছিলেন যে আবার বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন, সেটাও আপনি কিছু করলেন না। তো ওনার কাছে তো কোনো সদুত্তর নেই, উনি কিছু বলতে পারেননি। উনি বলেছেন নেক্সট সেশনের আগে আমি এগুলো করে দেবো। আমি বললাম এই সেশন তো দেখতে দেখতে হয়ে গেল, আমরা তো এসছি জুলাই মাসের
22-23 তারিখ, আজকে প্রায় আগস্ট মাসের 12 তারিখ, 20 দিন ধরে তো আপনি কিছুই করলেন না। ওনার কাছে কোনো সদুত্তর নেই। আপনি হয় তাদেরকে এনসিপিআই রেকগনিশন দিয়ে দিন, আপনি রেকগনিশন দিচ্ছেন না, আর আপনি আমাদের টাইম থেকে কেটে তাদের বলবার সুযোগ করে দিচ্ছেন। তারা যখন বক্তব্য রাখছে তাদের নামের পাশে লেখা আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। যারা বক্তব্য রেখেছেন এই গ্রুপ থেকে তথাকথিত এনসিপিআই এর এমপিরা, তাদের নামের পাশে লেখা থাকছে এআইটিসি। তারা জোড়া ফুল প্রতীক চিহ্নে নির্বাচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে নির্বাচিত, আর এসে এখন বলছে এনডিএকে সমর্থন করছে। 10 শিডিউল যদি আপনি দেখেন তাহলে ডিসকোয়ালিফিকেশন ছাড়া আর তো কোনো উপায় নেই। তো আমরা এটা জুন মাসেও যখন ডিসকোয়ালিফিকেশন পিটিশন ইন্ডিভিজুয়ালি 20টা মুভ করা হয়েছিল তখনও স্পিকারকে বলেছিলাম। আজকে প্রায় 2 মাস হয়ে গেল, কোনো সদুত্তর নেই। আজকেও একই কথা বলেছি, এবং সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে যে 3 মাসের মধ্যে স্পিকারকে বিবেচনা করতে হবে। স্পিকার যদি বিবেচনা না করে তখন সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ আমরা দাবি করব। এখানেই আবার আরেকটা সাংবিধানিক প্রশ্ন উঠে আসে। লোকসভার স্পিকার কি এই ধরনের অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে স্বাধীন, এবং সিদ্ধান্ত নিতে দেরি হলে আদালত কি সেই প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারে? এই প্রশ্ন কিন্তু শুধু তৃণমূল বনাম 20 জন সাংসদের বিষয় নয়। ভারতের সংসদীয় ব্যবস্থায় স্পিকারের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে নানা বিতর্ক রয়েছে, কারণ দলত্যাগ বিরোধী আইনে স্পিকার বা সংশ্লিষ্ট হাউসের প্রিসাইডিং অফিসারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিষেকের অভিযোগ ছিল স্পিকারের কাছে আবেদন করার পরও সেই বিষয়ে সিদ্ধান্ত হয়নি, সেই কারণেই তিনি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছেন। লোকসভার স্পিকার এবং সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে রিট পিটিশন করার কথাও সামনে এসেছে। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনের বেঞ্চে মামলাটির শুনানি হয়। এখন আদালতের নোটিশের আসল তাৎপর্য কোথায়? তাৎপর্য হচ্ছে আদালত বিষয়টাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যেখানে সংশ্লিষ্ট সাংসদদের বক্তব্য আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়ার অংশ হতে পারে। 20 জন সাংসদকে নিজেদের অবস্থান জানাতে বলা হয়েছে। 2 সপ্তাহ পর পরবর্তী শুনানি হবার কথা বলা হয়েছে। অর্থাৎ এখন রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি আইনি অবস্থানও সামনে আসবে। এবং এখানেই সব থেকে বড় প্রশ্ন, এই 20 জনের জবাব কি হতে পারে? তাদের অবস্থান যদি হয় যে তারা দলত্যাগ করেননি, বরং কোনো নতুন রাজনৈতিক বিন্যাস বা রাজনৈতিক সংগঠনের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি হয়েছে, তাহলে সেটার সাংবিধানিক ব্যাখ্যা কি? তারা কি আগের দল থেকে স্বেচ্ছায় সদস্যপদ ত্যাগ করেছেন? তাদের আচরণ কি এমন কিছু নির্দেশ করে যা দলত্যাগ বিরোধী আইনের আওতায় পড়তে পারে? নাকি তারা এমন কোনো সাংবিধানিক ব্যতিক্রমের দাবি করতে পারবেন? এই প্রশ্নগুলোই এখন মামলার কেন্দ্রে চলে আসতে পারে। এই বিষয়ে কি বললেন আইনজীবী এবং তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি, শুনবো। This is the big relief of the peoples of the country who believes in the democracy, who believes in the politics, who believes in the political party existence of the multi-political parties. It is a great win of the peoples of the country itself. The whole country is waiting for the 2 cases now. One is Bombay Shinde wala case, that's case, and also this case. And people's confidence is on the Supreme Court, who can save the constitution, who can save the political environment, who can clean the political, who can driven out the political opportunists. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।